বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসরুম সায়েন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আজকে আপনাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায় 1 ডিএনএ সম্পর্কে ক্লাস নেব। আমরা গত ক্লাসে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জেনেছিলাম যে নিউক্লিক অ্যাসিড পড়ে আমাদেরকে ডিএনএ স্ট্রাকচার জানতে হবে। কাজে এই ক্লাসটি করার আগে অবশ্যই আপনারা নিউক্লিক অ্যাসিড ক্লাসটি করে নেবেন এবং খুব সহজে আজকে ডিএনএ বোঝানোর চেষ্টা করব। তো চলুন চলে যাই আমাদের আজকের টপিকস। ডিএনএ কি, ডিএনএ আবিষ্কার, বিস্তার, পরিমাপ, ফুল ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল, রাসায়নিক গঠন, যৌগিক তাৎপর্য, আণবিক ভিত্তি ইত্যাদি। চলে যাচ্ছি ডিএনএ। ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। সজীব কোষে অবস্থিত, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, জৈবনিক কাজের নিয়ন্ত্রণ, বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। এখানে স্বপ্রজনন ক্ষমতা বানানটি ভুল হয়েছে, ঠিক করে নেবেন। কাজেই ডিএনএ সবসময় সজীব কোষে থাকবে। কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাসও আমরা ডিএনএ পাই, যেগুলোকে ডিএনএ ভাইরাস বলে, কিন্তু আমরা মেইনলি ডিএনএ কে সজীব কোষেই পড়াবো এবং অবশ্যই সুকেন্দ্রিক ডিএনএ হতে হবে। সুকেন্দ্রিক কোষের ডিএনএ সেটি সম্পর্কে আমরা স্ট্রাকচারে পড়ব। এবং এই ডিএনএ একটি থেকে দুটি ডিএনএ যখন হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ডিএনএ প্রতিলিপন বা অনুলিপন। একেই বলা হয় স্বপ্রজনন ক্ষমতা। কারণ ডিএনএ বিভাজন হয় এই শব্দটি আমরা ব্যবহার করি না। ডিএনএ একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ হলে এটাকে বলা হয় প্রতিলিপন বা অনুলিপন। এই জন্যই বলা হচ্ছে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। এবং ডিএনএ যখন তার গঠনের পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। এবং যাবতীয় জৈবনিক কাজের নিয়ন্ত্রক, বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। কাজে আমরা ডেফিনেশন বলতে কি বোঝাবো? সজীব কোষে অবস্থিত, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, যাবতীয় জৈবনিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে ডিএনএ বলে। এরপরে আসি আমরা ডিএনএ আবিষ্কার সম্পর্কে। আমরা গত ক্লাসে যে নিউক্লিক অ্যাসিড পড়েছিলাম, সেই নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হওয়ার পরপরই 1847 সালে পরপরই এর প্রকৃতি, গঠন উপাদান, ভৌত গঠন সম্পর্কে জানার জন্য ব্যাপক গবেষণা শুরু হয়। এবং 1950 সালে মরিস উইলকিন্স এবং রোসালিন্ড ফ্রাঙ্কলিন অণুর এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে যে ভৌত অবকাঠামোগত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন এবং তারপর 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এর ডাবল হেলিক্যাল মডেল করেন। ডিএনএর বিস্তার ও পরিমাপ। কোষের মূল রাসায়নিক উপাদানই হলো ডিএনএ। অধিকাংশ ডিএনএ কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থান করে, তাই একে ক্রোমাটিন পদার্থ বলা হয়। এছাড়া মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম ও কিছু ভাইরাসের সামান্য পরিমাণ ডিএনএ থাকে। তবে আদি কোষের ক্ষেত্রে সম্পূর্ণ সাইটোপ্লাজম কিংবা বৃত্তাকার কিছু ডিএনএ ছড়ানো থাকে। এবং ডিএনএ পরিমাণ পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। 1 পিকোগ্রাম ইকুয়াল টু 10⁻12। এটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেমন মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে এবং প্রযুক্তি ভেদে প্রকৃত কোষের ডিএনএ অণুর দৈর্ঘ্য প্রকৃতভাবে সাধারণত 50 থেকে 60 মাইক্রোগ্রাম। কাজে আমরা ডিএনএ কিভাবে পরিমাপ করা হয় সেটা জানলাম এবং ডিএনএর বিস্তার সম্পর্কেও জানলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের পরীক্ষার জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। আপনাদের কোয়েশ্চেন আসলে এইখান থেকে আসবে, সেটা এমসিকিউ কোয়েশ্চেন হোক, সেটা অনুধাবনমূলক হোক, সেটা জ্ঞানমূলক হোক, বা যে কোয়েশ্চেনই হোক, সেটা কিন্তু এই যেহেতু এই আমরা বর্ণনাগুলো একদম টেক্সট বই থেকে নিয়েছি, অবশ্যই আপনাদেরকে এটা দেখতে হবে, জানতে হবে, জেনে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে। না হলে পরীক্ষায় কমন না পেলে পরীক্ষা ভালো হবে না। আর পড়ার কোনো বিকল্প নেই, পড়তেই হবে। বিরক্ত তো লাগবেই, কারণ বইয়ের কথাগুলো এমন করে লেখা যে এগুলোকে সুন্দর করে বোঝাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয়।
কাজে অনেক ভেঙে ভেঙে ভাগ করে করে আপনাদেরকে বলা হচ্ছে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমরা দেখেছি যে ডিএনএ তে নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, নিউক্লিক অ্যাসিড আমরা দেখেছি। অ্যাডেনিনের মধ্যে থাকে পিউরিন বেজের মধ্যে থাকে অ্যাডেনিন, গুয়ানিন এবং পাইরিমিডিন বেজের মধ্যে থাকে ডিএনএ তে থাইমিন ও সাইটোসিন। কাজেই বিজ্ঞানী এরভিন চার্কভ 1950 সালে অনেক গবেষণা করে প্রমাণ করেন যে ডিএনএ তে এ এবং টি এর পরিমাণ সমান এবং সি এবং জি এর পরিমাণও সমান। তার মানে পিউরিন বেস এবং পাইরিমিডিন বেজের পরিমাণ থাকে সমান। এই ডিএনএ অণুতে সমান পরিমাণ অ্যাডেনিন এবং থাইমিন এবং সমান পরিমাণ সাইটোসিন ও গুয়ানিন থাকার এই নীতিমালাকে বলা হয় চার্কভ রুল বা চার্কভস ইকুইভ্যালেন্স রুল। এটি কিন্তু 1 নাম্বার হিসেবে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর চলে যাব আমরা মেইন টপিকস, যেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডাবল মানে তো দুটো বোঝা যাচ্ছে, হেলিক্স ব্যাপারটা হচ্ছে ঘোরানো সিঁড়ি দেখতে যেরকম এরা সেরকম হবে। তো এদেরকে এরকম ঘোরানো সিঁড়ির মতো দেখা যায় বলে এদেরকে বলা হচ্ছে ডাবল হেলিক্স। আর সিঁড়ির তো দুটো রেলিং থাকে, এরকম ঘোরানো সিঁড়ির দুটো রেলিং এর মতো করে ডিএনএটা তৈরি হয় বলে তারা সায়েন্টিস্ট দুজন একে ডাবল হেলিক্যাল মডেল নামকরণ করেন। যে 1953 সালে ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ অণুর ভৌত গঠন সম্পর্কে যে ডাবল হেলিক্স মডেল প্রদান করেন তা সঠিক মডেল হিসেবে সর্বজন স্বীকৃত হয়েছে এবং এই মডেল অনুসারে বর্ণনা হচ্ছে নিম্নরূপ। আমরা ছবিতে চলে যাব, তার আগে এই 4টি পয়েন্ট একটু করে নিই। ডিএনএ অণু দ্বিসূত্র, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। এবং সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে একটি 5 প্রাইম থেকে 3 প্রাইম কার্বনমুখী এবং অপরটি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়ে অবস্থান করে। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং সূত্র দুটির মাঝখানের পংক্তির ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে, এটি বা সিজি দিয়ে। কাজেই এই 4টি পয়েন্ট আমরা পড়লাম। এখন আমরা ছবি দেখব, বইয়ের ছবি বা টেক্সট বইয়ের ছবি। এই ছবিটি আমরা টেক্সট বইয়ে খুব সহজেই পাই। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সুতা এরকম ভাবে একটা নিচের দিকে নেমে যাচ্ছে, তীর চিহ্ন দেওয়া আছে একটা। তো এটা যদি 5 প্রাইম প্রান্ত হয় তাহলে এটা নিচের দিকে ঘুরে গিয়ে এখানে হলো 3 প্রাইম প্রান্ত। আর যদি 3 প্রাইম প্রান্ত হয় তাহলে এটা আসলে উপর দিকে উঠবে, এই দিক দিয়ে উঠে এই, তার মানে বিপরীতমুখী হয়, একটা নিচের দিকে নামছে আর একটা উপরের দিকে উঠছে এবং প্যাচ খেয়ে এটা ভিতর দিয়ে গেছে, এটা উপর দিয়ে, এটা ভিতর দিয়ে গেছে, এটা উপর দিয়ে, তার মানে প্যাচ খেয়েছে। তার মানে আমরা ডিএনএ গঠন দেখতে পাচ্ছি দুটো সুতা আছে এবং প্যাচ খাওয়ানো। প্যাচটা কিভাবে খেয়েছে বলা হচ্ছে ডিএনএ অণু দ্বিসূত্র, বিন্যাস ডান থেকে বাম, খুব ইম্পর্টেন্ট, ডান থেকে বাম দিকে। আমরা যদি ছবি দেখি সে ঘুরছে কি এই ডান থেকে বাম দিকে, এটা পেঁচানো ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। পড়াশোনা মিলিয়ে নিতে হবে, ডান দিক থেকে সে ঘুরছে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, এটা বুঝতে হবে। যেটা নিচের দিকে যাচ্ছে সেটিও ডান থেকে বাম দিকে, আর যেটা উপরে উঠছে সেটাও ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, সে ডান থেকে বাম দিকে ঘুরছে, ঘুরানো সিঁড়ির মতো অনেকটা। ঠিক আছে, আবার বলি ডিএনএ অণুর দুটো সূত্র আছে, দ্বিসূত্র এবং বিন্যাস ডান থেকে বাম দিকে পেঁচানো বা ঘোরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে সূত্র দুটি সম দূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সেটা আগেই বলেছি যে সম দূরত্বে, যে দূরত্বটা তাদের সমান, সম দূরত্বে একটি উপরের দিকে আরটি উপরের দিকে। হ্যাঁ, তাহলে 2 নম্বর হচ্ছে সূত্র দুটি সম দূরত্বে বিপরীতমুখী অবস্থান করে। 1 নম্বর বললাম ডিএনএ অণু দ্বিসূত্র, বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো,
ডান থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। 2 নাম্বার, সূত্র দুটি সমদূরত্বে বিপরীতমুখী হয়ে অবস্থান করে। একটি 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী এবং অপরটি 3 প্রাইম থেকে 5 প্রাইম কার্বন মুখী। এবার আসে 3 নাম্বার। 3 নাম্বার, সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এটা যদি আমরা সিঁড়ির সাথে তুলনা করি, তাহলে এই পাশের একটা অংশ আছে এবং ভেতরে একটা অংশ আছে। এই ছবিটা একটু ভালো বুঝতে পারবো যে পাশের যে অংশটা, এই পাশের অংশ, এই পাশের অংশটা ফসফেট এবং সুগার বা সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট সুগার পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তাহলে আমরা বলবো সূত্র দুটি সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে তৈরি হয়। এবং সূত্র দুটির মাঝখানে নাইট্রোজেন বেস থাকে, যেটা 4 নম্বর পয়েন্ট বলছে যে সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। আমরা চলে যাই যে সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে, এটি সিজি এগুলো দিয়ে। তাহলে আমরা 4টা পয়েন্ট কি বললাম? প্রথমে 1 নাম্বার বললাম ডিএনএ অণু দ্বিসূত্র বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো সিঁড়ির দিকে, যাকে বলা হয় ডিএনএ ডাবল হেলিক্স। 2 নাম্বার, সূত্র দুটি পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে, একটি 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং অপরটি 5 প্রাইম থেকে 3 প্রাইম কার্বনমুখী। সূত্র দুটি ফসফেট সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে তৈরি হয়। সূত্র দুটির দুই পাশের রেলিং বলে ভালো হয়। সূত্র দুটির দুই পাশের রেলিং তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। এই 4টা পয়েন্ট আমরা মুখস্থ করে ফেললাম। এবার আসি 5ম পয়েন্ট। এখন এই ফসফেট কিভাবে যুক্ত হয়? এই ফসফেট যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নাম্বার এবং 5 নাম্বার কার্বনের সাথে, মানে তৃতীয় এবং পঞ্চম কার্বনের সাথে, এবং ক্ষারকগুলো ফসফেটের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। কাজেই সূত্রকের বাইরের দিকে থাকে ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক। কি বললাম? ফসফেট যুক্ত হয় ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে এবং নাইট্রোজেন বেস যুক্ত হয় সুগারের 1 নম্বর কার্বনের সাথে। কাজেই ডিএনএ অণুর বাইরের দিকে থাকে সুগার এবং ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজেন ক্ষারক। এটি 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিনের সম্পূরক ক্ষারক হলো থাইমিন, টি এর সাথে টি, এবং গুয়ানিনের সম্পূরক ক্ষারক হচ্ছে সাইটোসিন বা সি। এবি পরবর্তী পয়েন্টে আমরা বলবো যে একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে এবং একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবং ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। যেমন এইখান থেকে যদি আমরা একটা প্যাচ শুরু করি, এইখান থেকে ঘুরে আবার গিয়ে এতটুকু পর্যন্ত হচ্ছে একটি প্যাচ বা ঘূর্ণন, এর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস জোরে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে। ফলে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, মানে এখানে যেহেতু 10টি মনোনিউক্লিওটাইড থাকে, কাজে একটি মনোনিউক্লিওটাইড এর দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচের বাইরের দিকে একটি গভীর এবং একটি অগভীর খাঁজ থাকে। এটি যদি একটা প্যাচ হয়, তাহলে এই যে এটি হচ্ছে গভীর, এইটি হচ্ছে অগভীর। আবার বলি, এটি যদি একটা প্যাচ হয় তাহলে এটি হচ্ছে গভীর, এটি হচ্ছে অগভীর। এবং প্রতি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইড সংখ্যা 10টি, প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি এবং আণবিক ওজন 10^6 থেকে 10^9 এর মধ্যে। কাজেই আমরা এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ ডাবল হেলিক্সের গঠন পরীক্ষায় আসতে পারে 4 নম্বরের কোয়েশ্চেন। সেক্ষেত্রে
এই দুটো ছবি এবং এই কয়টা পয়েন্ট, বা অবশ্যই কয়টা পয়েন্ট দিতে হবে, বা শুধু ছবি আসতে পারে 4 নাম্বার জন্য। ঠিক আছে, আমরা বললাম ডিএনএ দ্বিসূত্রক বিন্যাস, ডান থেকে বাম দিকে কর্ণশিরীর মতো বা পেঁচানো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে, একটি 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তমুখী এবং অপরটি 5 প্রাইম থেকে 3 প্রাইম কার্বনমুখী। এবং সূত্র দুটির দুই পাশে রেলিং তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। ফসফেট ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে এবং নাইট্রোজেন গঠিত ক্ষারক সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে। কাজেই ডিএনএ এর বাইরের দিকে থাকে সুগার এবং ফসফেট এবং মাঝখানে থাকে নাইট্রোজেন গঠিত ক্ষারক। ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এটি আমরা 6 নম্বর পয়েন্টে বলবো। 7 নম্বর পয়েন্টে বলবো এক পাশের অ্যাডেনিন অপর পাশের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং এক পাশের সাইটোসিন অপর পাশের গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে পরস্পর যুক্ত থাকে। তারপরে আমরা বলবো হচ্ছে 8 নাম্বার পয়েন্ট, বলবো যে ডিএনএ অণুর প্রতিটি প্যাচ বা ঘনত্ব হবে 34 অ্যাংস্ট্রম। প্রতিটি প্যাচে নাইট্রোজেন বেস জোড়ের 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে, ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম বা মনোনিউক্লিওটাইডের দূরত্ব। আর ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 10 নম্বর পয়েন্ট হচ্ছে হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচের বাইরের দিকে একটি গভীর এবং একটি অগভীর কাজ আছে। ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10টি, হাইড্রোজেন বন্ড 25টি, আণবিক ওজন 10⁻6 থেকে 10⁻90। কাজেই খুবই সহজ, খুব যে কঠিন তা না। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে এখানে 3 প্রাইম এবং 5 প্রাইম কিভাবে বোঝানো হয়েছে। এদিক থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম একমুখী এবং অপর দিক থেকে 3 প্রাইম থেকে অপরদিকে, এবং এখানে যে সুগারের যে 1 নাম্বার কার্বন বা কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে সেটিও এখানে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন। যেসব রাসায়নিক পদার্থ দিয়ে ডিএনএ গঠিত সেসব রাসায়নিক পদার্থই হলো ডিএনএ রাসায়নিক গঠন উপাদান। যেমন এক খণ্ড ডিএনএ কে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় নিউক্লিওটাইড, কতগুলো নিউক্লিওটাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ডিঅক্সিরাইবোজ সুগার। নাইট্রোজেন গঠিত ক্ষারককে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। কাজেই ডিএনএ রাসায়নিক গঠন উপাদান হচ্ছে 3টি: 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। ছবির সাহায্যে বিষয়টি সুন্দর করে বোঝানো হয়েছে, এটা আমরা গত ক্লাসেও এটি বুঝিয়েছি। এরপর চলে যাব ডিএনএ এর গুরুত্ব। প্রতিটি জীবন্ত কোষের ডিএনএ হলো বংশগতীয় এবং জৈব উৎপাদন কাজের চাবিকাঠি। এর কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে: কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ, প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টির মাধ্যমে ডিএনএ কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন সংশ্লেষ করে। কোষ বিভাজনের সময় ডিএনএ এর একটি নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়। ডিএনএ মিউটেশনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। কাজেই এটি হচ্ছে আমাদের ডিএনএ এর কাজ এবং জীবনের গুরুত্ব। আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, খুব জটিল করিনি। যেহেতু ডিএনএ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।